তার সিদ্ধান্তে অনড় রয়েছে, অর্থাৎ তার পদত্যাগের বিষয় থেকে তিনি এখনো সরে আসেননি। বিএনপি এবং জামায়াতের সাথে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে এবং আজকে প্রধান উপদেষ্টার যে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জাতির উদ্দেশ্যে ভাষণ, এটি হয়তোবা আজকে দেয়া হচ্ছে না এমনটি শোনা গেছে। সর্বশেষ তথ্য মতে সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে এবং আরো কয়েকটি বিষয় আমাদের সামনে এসে হাজির হয়েছে যে জাতীয় সরকার যদি গঠন হয় সেই ক্ষেত্রে কে হতে পারেন সেই জাতীয় সরকারের প্রধান, পাশাপাশি প্রফেসর ইউনূস কেন পদত্যাগ করতে চেয়েছিলেন, কার সাথে বিরোধে জড়িয়ে গেছেন, এই বিষয়গুলো আমরা আলোচনা রাখতে চাই। এবং ভারত এবং আওয়ামী লীগ প্রফেসর ইউনূসের পদত্যাগের খবরে সবচেয়ে বেশি খুশি এবং ভারতের গণমাধ্যমগুলো কি বলছে আজকের ভিডিওতে সেই বিষয়টিও জানাবার চেষ্টা করব। প্রিয় দর্শক, চলে আসি আমি একটা একটা করে খবরে। আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করে জানান তো সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা। প্রিয় দর্শক, প্রথম যে বিষয়টি হলো যে প্রফেসর ইউনূস কিছু শর্ত রাজনীতিবিদদের তুলে দিয়েছেন যে তিনি যদি তাকে দিয়ে কাজ করাতে হয় তবে এই শর্তগুলো মানতে হবে। এটা বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার সামনে সবচেয়ে বড় যে বিষয়গুলো সেটা হলো তিনি বলছেন যে আমি যে সময়টিতে ক্ষমতায় বসছি আমি কেবল একটি নির্বাচনের জন্য বসিনি। অর্থাৎ তার বক্তব্য হলো যখন এই পদে বসানো হয় তার আগে ছাত্ররা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এরপর নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী আন্দোলনের যারা অগ্রভাগে ছিলেন, মূল সারির নেতা ছিলেন, তারা ইউনূসের সাথে যে কথাগুলো বলেছিলেন প্রফেসর ইউনূসের সাথে, তখন ইউনূস তাদের সাথে কিছু বিষয় আগে কথা বলে নিয়েছিলেন, কারণ তিনি সেই সময়টা ফ্রান্সে ছিলেন এবং একটি সার্জারির অবস্থায় ছিলেন। তিনি রাজি হচ্ছিলেন না এই পদে বসার জন্য। তারপর ছাত্ররা তাকে যখন ব্যাপকভাবে চাপ দেয় যে না আপনাকে হতে হবে, আপনার বিকল্প কেউ নেই, একটা পর্যায়ে প্রফেসর ইউনূস কিছু বিষয় তুলে ধরেন এবং ছাত্ররা বলেন যে আমরা কোনো নির্বাচন করবে বা নির্বাচনকালীন সরকার চাইছি না, আমরা চাচ্ছি যে গণবিপ্লব হয়েছে বা বিপ্লব পরবর্তী বাংলাদেশে মানুষের যে চাহিদা, দাবি, সিস্টেম পরিবর্তন সবকিছু মিলে একটা পরিবর্তনের জন্য সরকার, এবং এটা অন্তর্বর্তীকালীন সরকার না, এটা বিপ্লবী সরকার। বিপ্লবী সরকারটা আসলে কি? আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম সিরিয়াতেও একটা বড় বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবে আসাদের পতন হয় এবং সেখানে আমরা দেখলাম আহমেদ আল সারার জোরানি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে এবং এইটার মেয়াদ কিন্তু 5 বছর। অন্তর্বর্তীকালীন না, কিন্তু বিপ্লবী সরকার প্রতিষ্ঠার সিস্টেমটা কি 5 বছরের জন্য জোরানি বসছেন এবং তিনি পুরো রাষ্ট্রের সংস্কার করবেন। একটা ফ্যাসিস্ট বা স্বৈরাচারের পতনের পর রাষ্ট্রে সবচেয়ে প্রথম হলো পুরো সিস্টেমকে ঢেলে সাজাতে হয়। নির্বাচন দিয়ে কোনো রাষ্ট্র, ফ্যাসিস্ট সরিয়ে গেলে নির্বাচন দিয়ে কোনো রাষ্ট্র সোজা হয়ে দাঁড়াতে পারেনি। আজকে যারা নির্বাচনের কথা বলছেন তারা এটা বোঝেন, বাট তারা নির্বাচন চাইছেন প্রধান কারণ হলো ক্ষমতায় যাওয়ার জন্য। তারপরেটা আপনারা ভালো বোঝেন। তো সিরিয়াতে জোরানি যখন বিপ্লবী সরকার গঠন করেন 5 বছরের জন্য এবং পুরো বিপ্লবের চেতনাধারীদেরকে দিয়ে, যারা বিপ্লবে ছিলেন একেবারে সম্মুখ ভাগে ছিলেন, একেবারে অস্ত্র হাতে ছিলেন, বাশারের বিরুদ্ধে যারা লড়াই করেছেন শুধু মৌখিক ফেসবুকে, ইউটিউবে বা মাঠে না, অস্ত্র হাতে লড়াই করেছেন, সেই সব ব্যক্তিরাই রাষ্ট্রপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সকল গুরুত্বপূর্ণ পদে তারা বসেছে। এবং পরবর্তী বিষয়টি কি দেখা গেল, তারা আন্তর্জাতিক বিশ্বের সমর্থনও পেলেন। যেমন ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা স্যাংশন তুলে নিয়েছে সিরিয়ার উপর থেকে এবং সিরিয়া ক্রমান্বয়ে এখন সোজা হয়ে দাঁড়াচ্ছে। বিষয়টি কি দাঁড়ালো, বাংলাদেশে বিপ্লবের পর প্রথম দিকে সব দলই মনে করেছেন প্রফেসর ইউনূসের মতো একজন ব্যক্তি যদি এই পদে বসেন আন্তর্জাতিকভাবে সকল সহযোগিতা বাংলাদেশ পাবে, কারণ
হাসিনা বাংলাদেশকে লুটে পুটে শেষ করে দিয়ে চলে গেছে, এবং এটা বেগম জিয়া চাইলেও পারতেন না এই দেশের অবস্থা পরিবর্তন করতে, তিনি যত অভিজ্ঞই হন না কেন। কারণ আন্তর্জাতিক সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, IMF এর সহযোগিতা, আমাদের অর্থনীতি যে পঙ্গু হয়ে গেছে, এখান থেকে দেশটাকে সোজা করতে হলে একজন নিরপেক্ষ ব্যক্তি লাগবে, যাকে বিশ্ব সমাদৃত একজন ব্যক্তি। প্রফেসর ইউনূস সেই ব্যক্তিটা। এবং বিএনপিও প্রথমে এই ব্যাপারে খুবই খুশি ছিলেন, কিন্তু ক্রমান্বয়ে ওপারের প্রেসক্রিপশন যখন আসতে শুরু করলো এবং ওপারের এজেন্সি বা ওপরের গোয়েন্দা বাহিনীগুলো যখন এই বিপ্লবের চেতনাধারীদের মধ্যে ঢুকে গেল, তাদেরকে হানি ট্র্যাপে ফেললো, তাদেরকে বিভিন্ন ট্র্যাপে ফেললো বা তাদের মগজ ধোলাই দিল, তখন ক্রমান্বয়ে ইউনূসের উপর আসতে শুরু করলো শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। কিন্তু এই যে ইউনূসের উপর যে বিএনপি, জামাত বা বাকি দলগুলোর প্রথম দিককার যে দাবিগুলো ছিল একটা সংস্কার, সেগুলো সব ভুলে গেল। ইউনূস সাহেব এই রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী কিন্তু সংস্কার কমিশন তৈরি করছেন, সেটা নির্বাচন কমিশন বলেন, বিচার বিভাগ বলেন, সকল কিছু ঢেলে সাজাবার জন্য। তো এগুলোর জন্য একটা সময়ের প্রয়োজন আছে। কিন্তু পরবর্তী ইউনূস সাহেবকে ব্যাপক চাপে ফেলছে যারা নির্বাচন চায় সেই দলগুলো, যে কারণে ইউনূস সাহেব একটা অস্বস্তিকর পরিবেশে পড়ে গেছেন এবং তিনি বলছেন যে এইভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, অথবা এইভাবে একটা নির্বাচন দিয়ে আমি চলে যাওয়ার জন্য আসি, আমাকে পূর্ণাঙ্গ কাজ করতে দিতে হবে, যে কাজের মাধ্যমে মানুষ নির্ধারণ করবে যে আমি ঠিক নাকি ব্যাঠিক। কিন্তু আমাকে কাজ করতে দেবেন না আর শেষ সময় বলবেন যে ইউনূস সাহেব ব্যর্থ, এটা আমি মানবো না। একদম সহজ কথাগুলি বলছি। দ্বিতীয়, আমাদের পোশাকি একটি বাহিনী বা একাধিক বাহিনী যারা পূর্বে অন্য দলের আনুগত্য করেছিলেন বা সুবিধা আদায় করেছেন, তাদের বিগ ফিশরা, বড় বড় মুখগুলো, গুরুত্বপূর্ণ পদের লোকগুলো চাইছিলেন না কোনোভাবেই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। এবং চাইছিলেন না কোনোভাবে ইউনূস সরকার ক্ষমতা থাকুক, কারণ দিল্লি চাইছে না ইউনূসকে। তাই তারা ইউনূসকে যে কোনোভাবেই নির্বাচনের মাধ্যমে দ্রুত সরিয়ে দেওয়ার জন্য বারবার অব্যাহত চাপ দিয়ে যাচ্ছিল। এবং পরবর্তী বড় বড় রাজনৈতিক দলের সাথে তাদের এই একটি জায়গায় মিল ঘটে গেছে, প্রত্যেকেই মানে সেই পোশাকি বাহিনী এবং বড় রাজনৈতিক দলগুলো ইউনূসের উপর একজোটে চাপ দিচ্ছিল এবং প্রত্যেকটা সেক্টরে ইউনূসকে অসহযোগিতা করছিল। ধরেন আমরা দেখতে পাচ্ছি কি, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, পররাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, হ্যাঁ, জ্বালানি মন্ত্রী ব্যর্থ, পরিবেশ মন্ত্রী ব্যর্থ, শিক্ষামন্ত্রী ব্যর্থ, বাজার মন্ত্রী অর্থাৎ বাণিজ্য মন্ত্রী ব্যর্থ, স্পোর্টস মন্ত্রী ব্যর্থ। এই যে সব মন্ত্রীগুলো ব্যর্থ, কেন ব্যর্থ বলেন তো? মন্ত্রী বলতে আমি উপদেষ্টাদের বোঝাচ্ছি। ব্যর্থ হওয়ার প্রধান কারণ হলো কি, এখন পর্যন্ত 40-এর উপর 44 জন আওয়ামী সচিব অ্যাক্টিভ কাজ করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে যিনি বসে আছেন মন্ত্রীদের মধ্যে সিনিয়র সচিব, জনপ্রশাসন বলে যাই, সব আওয়ামী লীগের সেটআপ। ইউনূসের ব্যর্থতা বলবো, তারপর আমি ধারাবাহিক একটার পর একটা আসি, আপনার সংক্ষেপে বুঝে নিয়ে। তো উপদেষ্টা পরিবর্তন হয়েছে, উপদেষ্টা নির্দেশনা দিচ্ছে, কিন্তু যারা কাজ করবে মাঠ প্রশাসনে, সচিব থেকে শুরু করে নিচে, তারা কেউ সহযোগিতা করছে না। প্রতি মুহূর্তে উপদেষ্টাদের মিসগাইড করছে, ভুল বোঝাচ্ছে। তারা বলছে আজ শনিবার, তারা করছে আজ রবিবার। এবং এই রাষ্ট্রে 15-16 বছরে আওয়ামী লীগ এত তাবেদার, দোসর, ফ্যাসিস্টের কি বলবো, ফ্যাসিস্ট বিশ্বাসীদের বসিয়েছে যে তাদেরকে এই সরকার হুট করে সরাতে পারবে না। আপনারা দেখেছেন সিরিয়াতে যখনই জোলানি সরকার গঠন করলো, তখনই কিন্তু কয়েকটা জায়গা থেকে আবারও বিদ্রোহ হলো, আবারও কিন্তু সেনাবাহিনীকে মাঠে নেমে অ্যাকশনে যেতে হলো, আবারও হাজার মানুষের প্রাণ গেল। এই সরকার গঠনের পরের কথা বলছি, সিরিয়াতে। তো বাংলাদেশের ক্ষেত্রে হয়তো আবার লড়াইটা শুরু হয়নি, কিন্তু আওয়ামী লীগের দোসররা তাদের প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের জন্য মরণ কামড় বারবারই দিচ্ছে, যে কারণে ইউনূস সরকার যতগুলো ভালো সিদ্ধান্ত নিচ্ছে বাস্তবায়ন হচ্ছে না। আর আমরা দেখছি ইউনূস সরকার পারছেন না, কিন্তু আমরা দেখছি যে বাস্তবায়ন যারা করার তারা করছে না। ডিসি গুলো ঠিকমতো কাজ করছে না, এসপিরা ঠিকমতো কাজ করছে না, কে দোসর কে বিপ্লবী বোঝাই যাচ্ছে না। তো এরকম প্রত্যেকটা সেক্টরে গোয়েন্দা বাহিনী ঠিকমতো কাজ করছে না, কোনো বাহিনী ঠিকমতো কাজ করছে না, কারণ সব বাহিনী টার্গেট ইউনূস চলে যান। ইউনূস চলে গেলে তারা আবারও সুবিধা মতো লুটপাট করতে পারবে, তারা আবারও দিল্লির তাবেদারি করতে পারবে, কারণ দিল্লির প্রেসক্রিপশনে চললে তাদের জন্য সুবিধা। আবার দিল্লির এজেন্সি তাদেরকে ওই যে হানি ট্র্যাপে আটকে রেখেছে, যে তুমি আমার কথা না শুনলে সব বের করে দেবো, সব লিক করে দেবো। তো এরকম নানান রকম বিপদের মধ্যে আছে। আর যারা হাসিনার আনুগত্যকারী, তারা তো বোঝেন যে হাসিনার জন্য তারা জীবন দিতে প্রস্তুত। তারা
এই সরকারে থাকুক আর জেলে থাকুক, জামাত আর আওয়ামী লীগের কর্মীরা, আনুগত্যশীলীরা জীবন দিতে পারে তাদের নেতা নেত্রীর জন্য। এটা আপনারা মনে রাখবেন। বিএনপিটা আবার ভিন্ন। বিএনপি শুধু পকেট, আর কিছু না। যে জন্য একটা ট্রাক সরাতে পারে না, যে জন্য বেগম জিয়ার গ্রেপ্তার আটকাতে পারে না, কিন্তু এক সাইদির জন্য বাংলাদেশে 200 মানুষ জীবন দিয়েছে, এক হাসিনার জন্য কিন্তু অনেক কিছু করতে পারে। বাট 5 আগস্টে আমরা সেই দৃশ্যটা আবার পরিবর্তন দেখলাম, যে হাসিনার জন্য কেউ রোডে নামে নাই। হাসিনা পালিয়ে গেছেন, আর জনগণ বুঝে গেছেন যে আমার নেতৃত্ব আগে চম্পট দেন, নিজে বাঁচার চেষ্টা করেন, তার জন্য জীবন দিয়ে লাভ নেই। বাট প্রশাসনে যারা আছেন তারা কিন্তু তাদের কাজটা করছেন, হয়তো জীবন দিচ্ছেন না, কিন্তু হাসিনার ইশারায় তারা কাজ করছে। ইউনূস সরকারের ব্যর্থতার প্রথম ধাপটি হলো কি, তিনি বিপ্লবী সরকার গঠন করলেন না, তিনি করলেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো একটা কেয়ারটেকার সরকার। এই সরকারের দৌড় বেশি দূর যাবে না, এটা আমরা প্রথমেই বলেছি, প্রথম থেকেই কথাগুলো আমরা বলেছি। শোনে নাই কেউ, ছোট মানুষ তো কেন শুনবে? চুল পাকলে, হ্যাঁ, আর একটু কি বলবো, তাদের ঘনিষ্ঠ হলে একটু বেশি শুনতো, যেহেতু আমরা সবসময় একটু শক্ত কথা বলি, শুনবেন না তারা। তারপরে কি দাঁড়ালো, ইউনূস সরকার প্রথমেই এসেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ থেকে বিশ্বাসঘাতক বা ফ্যাসিস্টদের দোসরদের সরায়নি। সেটা সচিবালয় বলি, পুলিশ বলি, সেনাবাহিনী বলি, পূর্বের সেট আপ রয়ে গেছে। ওয়াকার সাহেব কিছু লোককে এদিক ওদিক করেছেন, কিন্তু মূল ফ্রেমের লোকগুলো রয়ে গেছে। এখন ধরেন ওয়াকার সাহেবের বিকল্প কাকে বসাবে? প্রফেসর ইউনূস সেনাপ্রধান। ধরেন একটা কথার জন্য বলছি, একজন ব্যক্তি আছেন, কারণ সেনাপ্রধান হওয়ার জন্য, জিউসি হওয়ার জন্য, প্রিন্সিপাল স্টাফ অফিসার হওয়ার জন্য যে র্যাঙ্ক প্রয়োজন, এই র্যাঙ্কে একটা আওয়ামী বাইরের লোক নাই। কি করবেন এখন? আওয়ামী লীগ সেভাবে সেট আপ করে রেখেছে। একজন মেজর, একজন কর্নেলকে আপনি সেনাপ্রধান বানাতে পারবেন? চেইন অফ কমান্ড থাকবে তো। ওয়াকারুজ্জামান, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা সাংবাদিকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, এটার পক্ষে বিপক্ষে আমার মন্তব্য না, কিন্তু ওয়াকারুজ্জামান সাহেবের সাম্প্রতিক বক্তব্যে বলছে যে তিনি ইউনূস সাহেবকে সহযোগিতা করছিলেন না। তো সবকিছুর জন্য এই রাষ্ট্রের প্রতিটি দপ্তর, প্রতিটি বিভাগ, প্রতিটি কি বলবো যে শাখা সংস্থা দায়ী। ইউনূসকে কেউ সহযোগিতা করছিলেন না। পাশাপাশি যারা এই সরকার গঠন করেছে, এনসিপির বা আমরা যদি বৈষম্য বিরোধীদের কথা বলি, তারাও তাদের লুটপাটে ব্যস্ত হয়ে গেছেন। তারাও মনে করছেন যে দল টিকবে কি টিকবে না, আগামীতে তারা কি করতে পারবেন কি পারবে না, জনগণ গ্রহণ করবে কি করবে না, একটা নতুন দল কতটুকু সার্ভাইভ করতে পারবে, সবকিছু মিলে তারা আগে চিন্তা করছেন যে সুযোগ যেহেতু আমরা দল গঠনের আগেই ক্ষমতায় চলে এসেছি, আগে পকেটটা ভরে ফেলি। তার আগে পকেটটা ভরে ফেলেছে। দেখেন আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উপদেষ্টা, কি বলে এপিএস মোয়াজ্জেম, তার দেশ তাকে নিষেধাজ্ঞা চলে এসছে, তার উপরে সরকারি বিধি মোতাবেক বিভিন্ন রকম অ্যাকশন শুরু হয়ে যাচ্ছে। এটার কারণটা কি বলেন আপনারা? এই যে মোয়াজ্জেমকে নিয়ে যে আলোচনা হচ্ছে, এটার কারণটা কি? এই মোয়াজ্জেমের ব্যাপারে কিন্তু আমরা আসিফকে পার্সোনালি বলতাম যে এই ছেলেরা কিন্তু কারাপ্টেড, ওকে সরাও, ওকে সরাও। আসিফরা শুনতো না, বরং ফোন ধরাই বন্ধ করে দিছে। কিন্তু আমরা তো জানি যে ভিতরে কি চলছে। এখন এই মোয়াজ্জেমের সঙ্গে আসিফের নামটি উঠে আসবেন, যেহেতু আসিফের এপিএস ছিল। তার এখন দেশ থেকে নিষেধাজ্ঞা মানে কি? তাকে এখন দুদক তলব করবে, তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ অবশ্যই পাবে। কারণ আমরা ব্যক্তিগতভাবে নিজেও জানি যে কোনো বিষয়ে মোয়াজ্জেম টাকা ছাড়া কাজ করতেন না, কিন্তু মোয়াজ্জেমের জন্য আসিফ ফেসে গেল। আসিফ 1 টাকা নিল কি নিল না, তার চেয়ে বড় হলো যে আমার পিএস যদি দুর্নীতির জড়ায়, তো আমার নামটা সবার আগে আসবে, সে তো আমারই পিএস। কি করবেন এখন আসিফ বলেন? এই যে সময়টা আসছে, এখন ছাত্ররা দেখবে যে তারা যে ভুলগুলো করেছে, আমাদের সার্জিস, আমাদের নাহিদ, আমাদের মাহফুজরা এখন বুঝতে পারবে তাদের ভুলগুলো তাদের কি পরিণতি ডেকে আনবে। তারা যে অর্থগুলো বানিয়েছে, এই অর্থগুলো তারা হজম করতে পারবে না। যে দেশি টাকাগুলি সরাক হজম করতে পারবে না, কারণ আমাদের গোয়েন্দা বাহিনী তাদের সকল তথ্য জানে, কে কোথায় কিভাবে টাকা সরিয়েছে। এতদিন চুপ ছিল কারণ তারা তাদেরকে সুযোগ দিয়েছিল। ওদের দুর্বলতা বা ওদের কি বলবো যে মানে এদের গ্রিপে সেনাবাহিনী, ধরেন পাকিস্তানকে যেটা উদাহরণ দেই, আইএসআই কি করে জানেন? আইএসআই যে কাজটা করে, রাজনীতিবিদদের দুর্নীতি করার সুযোগ দেয়, মাগিবাজি করার সুযোগ দেয়, যথেষ্ট নোংরা কাজ করার সুযোগ দেয়, কিন্তু তারা ডকুমেন্ট গুলো হাতে রেখে দেয়। তারা যেটা করে, গোপনে এগুলোকে রেকর্ড করে, ভিডিও করে, অডিও করে, তথ্য উপাত্ত হাতে রাখে। যখনই সেই রাজনীতিবিদকে দিয়ে কোনো কাজ করানোর প্রয়োজন হয়, তখন বলে এই কাজ করো। যখন করতে চায় না, তখন হোয়াটসঅ্যাপ একটা ভিডিও পাঠায় দেয়, তুমি ওই যে কক্সবাজারে গিয়ে অমুক হোটেলে নায়িকা অমুককে নিয়ে শুয়েছিলে, সেই ভিডিও আমাদের কাছে আছে।
তুমি অমুক মন্ত্রণালয় থেকে ওই ঘুষ কেলেঙ্কারিতে জড়াইছিল, এত টাকা নিছিল, এই যে তথ্য উপাত্ত আমাদের হাতে আছে। তখন দেখা যায় সেই রাজনীতিবিদ এজেন্সির মানে গোয়েন্দা বাহিনীর পরামর্শ চলতে হয়, কারণ সে তো ট্র্যাপে পড়ে গেছে, সেটা হানি ট্র্যাপ বলি আর মানি ট্র্যাপ বলি, পড়ে গেছে। তখন তারা সুবিধা আদায় করে। মানে এজেন্সির কাজ দুর্নীতি দমন সেটা না, এজেন্সির কাজ হয়ে গেছে এখন কি জানেন, বাংলাদেশে পাকিস্তানে তারা রাজনীতিবিদদের দুর্বলতা খুঁজে বের করে করে তাদেরকে ট্র্যাপে ফেলে তাদেরকে দিয়ে তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করে। ধরেন এই পর্যন্ত জামাত ইসলামের একজন নেতাকে আপনারা হানি ট্র্যাপে পড়তে দেখছেন, তারা যে সাহসিকতা দেখাচ্ছে সবার বিপক্ষে পারছেন, কারণ জামাত ইসলামের এইটুকু ভালো আছে অ্যাটলিস্ট তারা মানি ট্র্যাপ কিংবা হানি ট্র্যাপে পড়ে না। তারা সেভাবে তাদের নেতাদেরকে তৈরি করেছে। আমি জানি না দুই একজন এর মধ্যে পড়ছেন কিনা, আমার জানা নেই, কিন্তু বড় বড় দলগুলোর আপনি যত বড় দলের কথাই বলেন, দুইটা সুন্দরী মেয়ে ফোন দেখেন না, কাপড় টাপড় ভিজে যাবে এদের, কারণ এরা তো আসলে আদর্শিক রাজনীতি করে না, মানির রাজনীতি করে। তো এরা করে কি, এই গোয়েন্দা বাহিনীর চাপে থাকে, গোয়েন্দা তাদেরকে যেভাবে চালায় তারা সেভাবে চলে, কারণ সবারই পিছনে আলুর দোষ আছে, বাংলা কথা একদম সহজ ভাষায় বলবো। এখন আমাদের এনসিপি নেতাদের কথা বলি, আমাদের বৈষম্য বিরোধীদের উপদেষ্টাদের কথা বলি, যাদের কথাই বলি, এদের প্রত্যেকেরই কিছু দুর্বল জায়গা আমাদের গোয়েন্দারা জানে। ঠিক মুখ্যম সময় এদেরকে টান দেবে এবং এদেরকে কবজায় নিয়ে নেবে। আসলে তো প্রফেসর ইনু যে কাজটি করেছেন ব্যর্থতার জন্য, তাকে আমরা দায়ী করতে পারি। সে আজকে 9 মাস প্রায় এখনো দোসররা, হাসিনার দোসররা বসে আছে আমলায়, পুলিশে, সেনাবাহিনীতে, সব জায়গায়। তিনি এদের বিরুদ্ধে কোনো শক্ত ব্যবস্থা নেননি। তিনি এমন একটা উপদেষ্টা মন্ডলী তৈরি করেছেন যাদের ব্যাপারে বাংলাদেশের মানুষের আস্থা প্রথম 1 মাসে চলে গেছে, তারপর তাদেরকে নিয়ে কন্টিনিউ 9 মাস তিনি অব্যাহত রেখেছেন, দায়িত্ব পালন করছেন। সবাই কথা বলছি না, অধিকাংশ। যে আসিফ নজরুলের বিরুদ্ধে বাংলাদেশের 90% মানুষের পারসেপশন তিনি একটা করাপ্টেড এবং ধান্দাবাজ, তাকে সরানোর ক্ষমতা নেই। যে আসিফ নজরুল এই সরকার গঠনের আগে নেপথ্যে বসে নিজেই প্রধান উপদেষ্টা হওয়ার কলকাঠিতে ষড়যন্ত্রকারীদের সাথে একজোট হয়েছিলেন, সে আসিফ নজরুল এখন পর্যন্ত তার ব্যাপারে তার অনেক কথাবার্তা, তার অনেক মুভমেন্টের জন্য বিতর্ক সৃষ্টি হচ্ছে। যে ছাত্ররা বা যে আসিফ মাহফুজরা, সার্জিসরা আসিফ নজরুলের পক্ষে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে কথা বলেছিল, আজকে আসিফরা কিন্তু, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা, সার্জিসরা কিন্তু আসিফ নজরুলের পদত্যাগ চেয়েছে। তার মানে কি, আমরা যে কথাগুলো বলেছি সত্য প্রমাণ হয়ে গেছে। একদম সহজ ভাষা আমরা যখন বলেছি, ইলিয়াস পিনাকিরা যখন বলেছিল আসিফ নজরুল এই অপরাধ করছে, তখন এই আসিফ মাহমুদ, এই নাহিদ ইসলাম, তারা কিন্তু আসিফ নজরুলের পক্ষে দাঁড়িয়েছিল, মনে আছে, ফারুকির পক্ষে দাঁড়িয়েছিল। এবং আমরা কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি এবং আমাদের সাথে ওদের পার্সোনাল রিলেশনও খারাপ হয়ে গেছে। এখন সার্জিস বলেন, আসিফ বলেন, নাহিদ বলেন, তাদের সাথে আমাদের পার্সোনাল রিলেশন খারাপ হয়ে গেছে, কারণ তারা চাইছে যে আমরাও যেন তদবির বাণিজ্য করে টাকা পয়সা বানায় চুপচাপ থাকি। কেন আমরা রাষ্ট্র নিয়ে এত কথা বলবো, কেন আসিফ নজরুলের পাছায় আঙুল দেবো, কেন ফারুকির পাছায় আঙুল দেবো, এগুলো তারা পছন্দ করতো না। অবশেষে তারা বুঝে গেছে যে তারা একটা বড় বিপদে পড়ে গেছে, কারণ আসিফ নজরুল তাদেরকেও মহকা মতো খেয়ে দিয়েছে। এখন দেখেন মোয়াজ্জেম আটকা পড়তেছে, এরপরে আসিফের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দেখেন না কোন রেকর্ড আসে। তার মানে আমাদের বিপ্লবকে ব্যর্থ করার জন্য, বিপ্লবের চেতনার ছেলেগুলোকে, এই ছেলেগুলো কিন্তু লোভ নিয়ে বসে না, এই ছেলেগুলোকে লোভে ফালানো হয়েছে। এই ছেলেগুলোর কাছে বড় বড় অফার নেওয়া হয়েছে, 500 কোটি, 1000 কোটি, 20 কোটি, 50 কোটি, এইটা সিগনেচার করে দেন, এই টাকাটা দেবো। এদেরকে কিন্তু এই এজেন্সিগুলো, এই ফ্যাসিস্টদের দোষরা গোপনে গোপনে, এদের সচিবরা, এদের এপিএসরা, পিএসরা, স্যার একটা বড় অফার আসছে 50 কোটি, স্যার একটা বড় অফার আসছে 100 কোটি, স্যার অমুক কাজটা করে দিলে 1000 কোটি। এই যে অফারগুলো, এগুলো কিন্তু হাসিনার ওই কি বলবো, দিল্লির এজেন্সি আর বাংলাদেশের এজেন্সি মিলেমিশে এই ছেলেগুলো, যেহেতু বয়স কম, মাঝারি পরিবার বা দরিদ্র পরিবার বা কি বলবো মধ্যবিত্ত পরিবারের সন্তান, এদের কাছে অর্থের ব্যাপারটা লোভনীয় হবে, এদেরকে এই ট্র্যাপে ফেলে দিছে। এরা প্রথমে বুঝে উঠতে পারে নাই, মনে করছে এরা সবাই তো আমাদের লোক, আমরা তো সবচেয়ে বেশি ক্ষমতাবান, আমরা যা বলি বাংলাদেশে তাই হয়, আমরা কথা বললে বিএনপি ওঠে, আমরা কথা বলে জামাত বসে, তো আমরা দেখো সবকিছু। তো এরা এগুলো করতে গিয়ে যে বিপদটায় পড়ছে, যে এই ট্র্যাপকারীরা, এই এজেন্সিগুলো, গোয়েন্দা বাহিনীগুলো বিভিন্ন ছদ্মবেশে, ব্যবসায়ীর ছদ্মবেশে, কখনো গার্লফ্রেন্ডের ছদ্মবেশে, কখনো প্রেমিকার ছদ্মবেশে, কলগালের ছদ্মবেশে, বড় বড় অফারকারীর ছদ্মবেশে ঢুকছে এবং এরা এদের বড় বড় দুর্বলতা খুঁজে বের করে করে গ্রিপে ফেলে দিছে। এখন দেখেন এই বিপ্লবের চেতনাধারীদেরকে কিভাবে ধ্বংস করা হয়। মোয়াজ্জেম তার বড় প্রমাণ। এরপরে দেখবেন নাহিদেরটা আসবে, মাহফুজেরটা আসবে, হাসনা সার্জিদের সবারটা আসবে। একটা একটা করে লিখে রাখেন আমি যা বলছি আসে কিনা, কারণ আমরা জানি অনেক কিছু।
হয়তো নাম প্রকাশ করছি না, অনেক তথ্য আমাদের কাছে পাঠানো হয়। যারা এই কাজগুলো করে তাদের সাথে আমাদের যোগাযোগ থাকে মানে কি, তারাই যোগাযোগ করে। আমরা যখন ইনফ্লুয়েন্সার হই বা সাংবাদিক হই, আমরা যখন তথ্য দিই আপনারা ধরে নেবেন যে আমাদেরকে এজেন্সি তথ্য দেয়। আমরা অনেক সময় যাচাই বাছাই করে কথা বলি, অনেক সময় বলি না, অনেক সময় বলি। আমরা বুঝে শুনে কথা বলি, কোনো কথা মন করা বাসায় বসে কথা বলি না। প্রতিটা এজেন্সি আমাদেরকে তথ্য দিয়ে থাকে। এখন পর্যন্ত আমরা অনেকের, যেমন ইলিয়াসের কথা বলি, ইলিয়াস তো মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলে, ভাই আজকে তো অমুকে এত কোটি টাকার কাম বাগাইছে, অমুকে। এগুলো সব এজেন্সি ইলিয়াসকে দিচ্ছে, কিন্তু ইলিয়াসকে বলছে যে ভাই সময় আসে না, এখন মুখটা খুলো না, কারণ ফ্যাসিস্টদেরকে এরা সরিয়েছে, এদেরকে সুযোগ দাও, পার্সোনালি ফোনে বলো, সতর্ক করো। কিন্তু এরা সতর্ক হয় নাই। আমি বলছি না সব উপদেষ্টাই কাজ করেছেন, আবারও বলছি কিছু ব্যক্তির নামও আমি উল্লেখ করি নাই, সামগ্রিকভাবে কথাগুলো বলছি। কেউ কেউ জড়িয়ে পড়েছেন দুর্নীতিতে, এটা সত্য কথা। আসেন, তো প্রফেসর ইউনূস যে ভুলটা করেছেন, তিনি এই 9 মাস ধরে ফ্যাসিস্ট রিজিমকে বসিয়ে রেখেছেন। গুরুত্বপূর্ণ পদগুলিতে এখনো আওয়ামী লীগের লোক বসে আছে, অথবা আওয়ামী লীগের লোক না কিন্তু আওয়ামী লীগের লোক হয়ে গেছেন, বা আওয়ামী লীগের প্রেসক্রিপশন, দিল্লির প্রেসক্রিপশনে যারা বসছেন তাদেরকেই তিনি অব্যাহত রেখেছেন, যার কারণে তিনি অনেক বড় মাসুল দিয়েছেন, যার কারণে তিনি ব্যর্থ হচ্ছেন বা ব্যর্থের দ্বার প্রান্তে। এবং প্রথম থেকে যে কথাটি ছিল, বিপ্লবী সরকার, এইটা গঠন করতে না পারা সবচেয়ে বড় ব্যর্থতা। এবং আমরা যে কথাগুলো প্রথম দিকে বলেছি, মিলিয়ে দেখবেন সেদিকে যাচ্ছে দেশ। আসেন, ইউনূস সরকার এখন কি করতে যাচ্ছে? ইউনূস সরকার এখন যে কাজটি করতে চাচ্ছে, তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আজকে বসবে। জামায়াত ইসলাম আজকে সন্ধ্যা 7টায় ইউনূস সাহেবের যমুনায় যাবেন, এবং রাত 8টায় যাবে বিএনপি। এই দুটো দলের সাথে ইউনূস সাহেব খোলামেলা কথা বলবেন, তার দাবিগুলো বলবেন, শর্তগুলো বলবেন। রাজনৈতিক দল কতগুলো শুনবে, কতগুলো শুনবি না, সেই আলোচনার পর বোঝা যাবে। সবকিছু মিলে একটি বিষয় তৈরি হবে, ইউনূস সরকার ফ্রি হ্যান্ডে কাজ করতে চান। তাকে যারা এখন বাধা দিচ্ছে, এই বাধা অগ্রাহ্য করে বা এই বাধা উপেক্ষা করে তিনি কাজ করতে চান। এই বাধাটাকে তিনি আর সামনে দেখতে চান না। এবং নির্বাচনের রোড ম্যাপ বলি, ডেট বলি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে জানুয়ারি থেকে জুলাই, এর মধ্যে নির্বাচন হবে, এমন কিছু প্রস্তাব ইদানিং আসতে শুরু করেছে। এবং সবচেয়ে বড় মানে টেনশনের যে খবরটি হলো, যদি ইউনূস সাহেব রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনার সমঝোতাটা কোনোভাবে সফল না হয়, তাহলে ইউনূস সরকার চলে যাবেন। আজকে যান আর কালকে যান, চলে যাবেন। তখন আসবে জাতীয় সরকার। জাতীয় সরকার, এবং জাতীয় সরকারের প্রধান কে হবে ঠিক করবেন ওয়াকারুজ্জামান, লিখে রাখেন। আর সেটা হবে দিল্লির পছন্দের লোক। আর দিল্লির পছন্দের লোক বসা মানে আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা আবার প্রসিদ্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ আবার রাজনীতিতে আসবে, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। লিখে রাখেন, যদি ইউনূস সাহেব বিদায় নেন, আমি বিএনপি, জামাত এবং এনসিপির ভাইদের বলছি, ব্যাগটা গুছায় রাখেন। ভিসা না থাকলে ভিসা লাগায় রাখেন। আওয়ামী লীগের জন্য প্রতিবেশী ভারত ছিল, আপনাদের জন্য কি আছে আল্লাহ ভালো জানে। গত 16 বছর যে দুর্ভোগ পোহাইছেন, আপনাদের জীবনে এবার একটা অনন্তকালের দুর্ভোগ আসতে যাচ্ছে। আওয়ামী লীগের জন্য খুশির খবর বলছি, আপনাদের সম্ভাবনা এখনো আছে ক্ষমতায় আসার। আপনারা এবার গর্ত থেকে আস্তে আস্তে বেরোবার চেষ্টা করেন। বিএনপির উৎসব বেশি দিন চলে না, বিএনপি বেশি দিন আনন্দ প্রকাশ করতে পারে না, কারণ তাদের আনন্দটা এত, মানে বিরোধী দল বিএনপি, জামাত বা এনসিপির কথা বলছি, শুধু বিএনপি না, তাদের আনন্দটা এতটা কি বলবো যে মানে অশ্লীল বা এতটা অমানবিক, যে এই আনন্দটা বেশি দিন টিকবে না। তারা মাত্র 6-7 মাসে বিরোধী দলগুলো যা শুরু করছে, নিজেদের মধ্যে ক্রন্দল ক্যাচাল, এই দেখে জনগণ পুরোপুরি হতাশ। জনগণ ডিসাইড করেছিল কাকে ভোট দিবে, সেখান থেকে জনগণের মুভমেন্ট পরিবর্তন হতে শুরু করেছে। একটু জরিপ চালায় দেখেন, জামাতে কিছু ভোট বাড়ছে আর বাকি সব দলের ভোট কমছে। এনসিপি মাঠে নামুক, সার্জিস টাকা ছাড়া এলাকায় ঢুকুক, কয়জন লোক তার পেছনে দাঁড়ায়। হাসনাত কিছুটা জনপ্রিয়তা, এদের মধ্যে একমাত্র হাসনাতই আছে একটু জনপ্রিয়তা তার এখনো আছে। বাকিদের অবস্থা খুবই করুণ। এই যে কি পাটোয়ারি, তারপরে কি আরো কি সব নাম, ভালো করে নামগুলো মনে থাকে না, নাহিদ, জাস্ট এলাকায় যাক, তারা ইউনিয়নের মেম্বার না লেম্বার না চেম্বার হইতে পারবে কিনা আমি চ্যালেঞ্জ দেব। অথচ তারা এই দেশের সবচেয়ে সাহসী সন্তান হিসেবে, জীবন্ত কিংবদন্তি হিসেবে তাদেরকে আমরা স্যালুট জানিয়েছিলাম। তাদের ব্যর্থতা তাদের নিজেদের অর্জন, তাদের নিজেদের অর্জন। দেখেন, জিয়াউর রহমানের সময় প্রায় 21 বার কু হয়েছিল, এবং জিয়াউর রহমান তার একটা ভুলের জন্য প্রাণ দিয়েছিলেন। কি জন্য? জিয়াউর রহমান এরশাদের মতো লোককে সেনা প্রদান করেছিলেন, এবং মঞ্জুর,
জেনারেল মঞ্জুর, এরশাদ, এদের মধ্যে অনেক রকম ক্যাচাল ছিল এবং জেনারেল মঞ্জুর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চিটাগাঙে হত্যা করে। জিয়াউর রহমান মানবিক ছিলেন বলে বা যোগ্যতা সম্পন্ন লোকদেরকে বসাবেন ভেবেই এরশাদকে সিনিয়রিটির ভিত্তিতে বসিয়েছিলেন। কিন্তু জিয়াকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, জিয়াকে রক্ষা করার মতো লোক সেনাবাহিনীতে ছিলেন, কিন্তু জিয়া একটু ভুল করেছিলেন, এরশাদকে বসিয়েছিলেন, মঞ্জুর সুবিধাটা কাজে লাগিয়ে তাকে হত্যা করেছিলেন। কিন্তু এই 21টা কু জিয়াউর রহমান মোকাবেলা করেছিলেন একজন আর্মি জেনারেল। এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে 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 জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেখ মুজিব তার পায়েরও যোগ্য না। আর দ্বিতীয় জনপ্রিয় ব্যক্তি হলেন প্রফেসর ইউনূস, যদিও তার ব্যর্থতা পাহাড় সমান, কিন্তু তিনি যে একজন ভালো মানুষ, তিনি যে ভালো চান, এটা জনগণ বুঝে গেছে। বাকিরা তাকে, এখানে সবচেয়ে ভালো বিষয়টা কি জানেন, ইউনূস সাহেব দেশের ভালো চান, জনগণ বিশ্বাস করে, কিন্তু তিনি যে পারছেন না কাদের কারণে, এটাও জনগণ বুঝে গেছে। সমস্যাটা এখানে হলো রাজনৈতিক দলের জন্য, আর পজিটিভ বিষয়টা হলো ইউনূসের জন্য। এখানে ইউনূস সাহেব দেশের জন্য ভালো কিছু চান, জনগণ বুঝে গেছে, কিন্তু তাকে ভালো কিছু করতে দিচ্ছে না অমুক সংস্থা, অমুক রাজনৈতিক দল, এটাও জনগণ বুঝে গেছে। তাই দেখবেন সোশ্যাল মিডিয়াতে বিএনপি ক্ষমতায় বসে নাই, কিন্তু বিএনপির পদত্যাগ চায় সবাই। ক্ষমতায় বসার আগে একমাত্র দল বিএনপি, তাদের পদত্যাগ চাওয়া শুরু করছে জনগণ। এটা বিএনপির জন্য লজ্জা। তবে পজিটিভ একটা খবর দিয়ে আজকে বিএনপির জন্য, এতদিন আওয়ামী ঘেঁষা বা ভারত ঘেঁষা বিএনপি নেতারা গত 9টা মাস পুরো বিএনপিকে পচায় ছাড়ছে। আমি কালকে দুপুরে একজনকে বলেছিলাম যে ইউনূস সাহেব থাকবেন, শুধু একটি টেলিফোন তার কাছে আসতে হবে, আর তিনি হলেন জনাব তারেক রহমান অথবা বেগম জিয়া। এবং সন্ধ্যার পরেই আমি দেখলাম যে বেগম জিয়া ইউনূস সাহেবের সাথে কথা বলতে পারেন এমন সম্ভাবনা তৈরি হয়েছে, এবং শুনছি যে কথা হয়েছেও তাদের সাথে। বিষয়টা কি, যখনই মাঠে খালেদা জিয়াকে আমরা দেখছি, কিছুটা আভাস পাচ্ছে যে খালেদা জিয়া হয়তো মাঠে নামছেন, কিন্তু অসুস্থ। দেখেন কোরাম পরিবর্তন হয়ে গেছে, আমাদের সালাউদ্দিনদের একটু আউটপুটে দেখতে পাচ্ছি আজকে থেকে। আজকে প্রফেসর ইউনূসের সাথে দেখা করবেন খন্দকার মোশাররফ হোসেন, তার নেতৃত্বে বিএনপির টিমটি যাবে। এটা হলো বিএনপির ডান ঘরনার গ্রুপ, একটা হলো বাম ঘরনা, একটা ডান ঘরনা, একটা হলো আওয়ামী কি বলে দিল্লি ঘরনা। তো মোশাররফ হঠাৎ করে, খন্দকার মোশাররফ কিছুটা এতদিন ব্যাকফুটে ছিলেন, আজকে তাকে আবার দেখলাম দৃশ্যপটে। তার মানে বিএনপি হয়তোবা আমাদের কথাগুলো শুনেছে, বুঝেছে, অথবা বিএনপি বুঝতে পারছে যে বিএনপি গত 9 মাসে মোটামুটি 12টা বাজায় ফেলছে তার এই অতি কথক নেতারা, অতি বোঝার নেতারা। তো হঠাৎ করে আমরা খন্দকার মোশাররফকে দেখলাম, তিনি আজকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আসবেন, এবং তিনি তো খন্দকার মোশাররফকে হঠাৎ করে আমরা দেখলাম যে তিনি আবার দৃশ্যপটে আসছেন। আশা করি খন্দকার মোশাররফের মতো একজন ডাকসাইটে বর্ষিয়ার নেতা, তিনি বিএনপিকে এই ভঙ্গুর দশা থেকে রক্ষা করবেন। এবং বেগম জিয়া বা তারেক রহমানের কাছে আমাদের একটি পরামর্শ থাকবে, সোশ্যাল মিডিয়া একটু নজর রাখবেন, মানুষের পারসেপশন, মানুষের মতামতগুলো দেখবেন, কোন কোন নেতাদের উপর মানুষের আস্থা চলে গেছে, কোন কোন নেতাদের ভুলে বিএনপি পচনে বা বিএনপি ধ্বংসের দিকে যাচ্ছে, তাদের ব্যাপারে একটু সিদ্ধান্ত নিতে সময় নেবেন না, একটু দ্রুত সিদ্ধান্ত নেবেন। আমরা যারা বিএনপিকে ভালোবাসি, আজকে আমরা বিরক্ত হয়ে গেছি, এর অর্থ এই না যে আমরা বিএনপি বিরোধী চলে গেছি। বিএনপির সমালোচক হওয়া মানে বিএনপিকে ভালোবাসা। বিএনপির আমরা নিন্দা করছি না, সমালোচনা করছি বিএনপির ত্রুটিগুলো আমাদের চোখে পড়ছে বলে। দর্শক, এখন যে বিষয়টা তৈরি হয়েছে, আমি যে কথাটা শুরুতে বলছি, কার কার ভুলে, সেনাবাহিনীর ভুল ছিল, কারণ সেনাবাহিনী এখন পর্যন্ত বড় পদগুলো থেকে আওয়ামী দোসরদের সরাতে পারেনি, উল্লেখযোগ্য পদে এখনো রয়ে গেছে। এটা ছিল সেনাবাহিনীর ব্যর্থতা। সেনাবাহিনী এই সরকারকে পুরোপুরি সহযোগিতা করেনি। ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও সেনাবাহিনী সারা দেশে কি পরিমাণ সন্ত্রাস, অস্ত্র, বা কি এক কথা বলবো, যারা অরাজকতা সৃষ্টি করেছে, কজনকে গ্রেপ্তার করেছে, কটা অস্ত্র পেয়েছে, এর হিসাব দেখলেই বুঝবেন। কিন্তু ক্লিন হার্ট অপারেশনে বিএনপি যখন সেনাবাহিনীকে নামিয়েছিল, বেগম জিয়া ক্ষমতা ছিল, মোটামুটি পুরো দেশের চিত্র আমরা দেখেছি, এবং প্রচুর বিএনপি নেতা মারা পড়েছে সেই সময়টা, আপনাদের মনে আছে। কিন্তু এবার আমরা দেখলাম সেখানে তেমন কিছু না। এত বড় একটা অরাজকতার পর, আওয়ামী লীগের কাছে এত অবৈধ অস্ত্র থাকার পর সেনাবাহিনীর হাতে আমরা বড় কোনো সাফল্য দেখিনি। 2 নম্বর, পুলিশের মধ্যেও চলে গেছে অনেক দোসররা, পুলিশের মধ্যে ঢুকে গেছে অনেক বিশ্বাসঘাতকরা।
পুলিশও দ্বিধাদ্বন্দ্বে ছিল আসলে কি করবে। পুলিশ যথেষ্ট ব্যর্থ ছিল এই গত 9 মাসে, এবং আমরা আমাদের গোয়েন্দা বাহিনীর একটার পর একটা ব্যর্থতা দেখেছি। এতগুলো ঝামেলা হয়েছে, এতগুলো আওয়ামী কি বলবো বড় বড় কু হয়েছে, আমাদের গোয়েন্দারা একটিও সফলভাবে মোকাবেলা করতে পারেনি। সবগুলো ছাত্র জনতাকে মোকাবেলা করতে হয়েছে। বিএনপি তো পুরোপুরি ব্যর্থ হয়েছে গত 9 মাসে, সেটা বোঝাই গেছে। জামাত ইসলামেরও ব্যর্থতা আছে, কিন্তু জামাত ইসলাম খুব গঠনমূলক রাজনীতি করে সেটাকে আবার কাটিয়ে ওঠার সুযোগ পেয়েছে। যেমন সাম্প্রতিক সময় যে লড়াইটা, এটা এনসিপি আর বিএনপি, জামাত কিন্তু চুপ করে গেছে, কৌশলী ভূমিকা নিয়েছে। এখানে নতুন যারা বিপ্লবের চেতনার মূল ফ্রন্টে খেলেছে, মূল ব্যক্তিরা, তারাও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের ব্যক্তি স্বার্থের দিকে নজর রেখে তারা জুলাই অভ্যুত্থানকে বা জুলাই বিপ্লবকে ব্যর্থ করেছে। আর ইনু সাহেবের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, দ্রুত সময়ের মধ্যে আপনি উপদেষ্টা মণ্ডলীতে পরিবর্তন আনেন। প্রয়োজনে আপনি বিপ্লবী সরকার গঠন করেন, একদম ফ্রেশ লোকদেরকে আবার বসান, যারা বিপ্লব থেকে উঠে এসে তাদেরকে নেন। আর যাদের মাথা বলার জ্ঞান আছে তাদেরকে আপনি তাদের অ্যাডভাইজার করে বসায় দেন। উপদেষ্টা করার দরকার নেই। দ্রুত সময়ের মধ্যে এই পরিবর্তনটা খুব জরুরি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে পালিয়েছিলেন 650-এর মতো লোক, এবং যারা এতদিন করতে পালিয়ে গেছেন, আমি দেখলাম সাম্প্রতিক সময় অনেক জায়গা থেকে তথ্য আসে, সচিবালয় থেকে তথ্য দেওয়া হয়, এদের সবাইকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিয়েছে এই সরকার। খুব অবাক হয়ে যাবেন, যারা আওয়ামী ফ্যাসিস্টদের দোসর বা যারা আওয়ামী কি বলবো পক্ষে লড়াই করেছে, মানুষ হত্যা জড়িত ছিল, তারা পালিয়ে গিয়েছিল হাসিনা পতনের সঙ্গে, এদেরকে খুঁজে খুঁজে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে এখন পদায়ন করা হচ্ছে। কারা করছে? এই বিষয়গুলো দ্রুত খুঁজে বের করতে হবে, এদেরকে সরাতে হবে। ইউনূস সরকার শুধু বসে থাকলে হবে না, কিংবা গ্রামীণ ব্যাংকের মতো এনজিও চালাবার মানসিকতা নিয়ে দেশ চালাতে পারবেন না। আপনাকে দ্রুত অ্যাকশনে যেতে হবে। সকালে সিদ্ধান্ত নেবেন, বিকেলে পরিবর্তন না, সকালে সিদ্ধান্ত নেবেন, সকালে সেটা বাস্তবায়ন করতে হবে। যারাই অসহযোগিতা করবে ডাইরেক্ট সরিয়ে দেন পথ থেকে। দর্শক, আজকের শেষ কয়েকটা কথা দিয়ে শেষ করব। শেষ কথাগুলো হলো, ইউনূস সরকারের অচল অবস্থা কাটিয়ে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন থাকবেন কি থাকবেন না। রাজনৈতিক দলগুলো তাকে রাখবেন কি রাখবেন না তার সাথে আলোচনায় বোঝা যাবে। সেনাবাহিনী ইতিমধ্যে কয়েকটি সূত্র বলছে সেনাবাহিনী ইউনূস সরকারকে সহযোগিতা করতে রাজি হয়েছে। আমরা বুঝতে চাই সেনাবাহিনী এটি মন থেকে বলেছেন নাকি মানুষের চাপের কারণে বলেছেন, সেটাও ক্লিয়ার করতে হবে। যদি সেনাবাহিনীর কোনো ওয়াকারুজ্জামানের উপর যে অভিযোগগুলো আসছে, এই অভিযোগগুলো ধরে নিলাম সবই মিথ্যা, তাহলে সত্যটা কি? সত্য তিনি দেশপ্রেমিক একজন সেনা অফিসার, তাহলে আওয়ামী লীগ রেজিমের যত কর্তা আছেন এদের প্রত্যেককে দ্রুত সরান। 24 ঘন্টা সময়ের মধ্যে সরিয়ে জনগণের কাছে আপনি আপনার আস্থা অর্জন করেন। প্রফেসর ইউনূস সিদ্ধান্ত নেবে কবে নির্বাচন হবে। আপনি শুধু আপনার হোম ওয়ার্ক গুলো করেন, দেশকে স্বাভাবিক এবং দেশকে সন্ত্রাস মুক্ত রাখার জন্য একটা স্থিতিশীল বাংলাদেশ গঠনে আপনি আপনার পোশাকি দায়িত্বটা পালন করেন। রাজনীতিতে আপনাকে আমরা একেবারেই দেখতে চাই না। আরেকটা কথা বলি, দেশে 111 কিংবা জরুরি অবস্থা কিংবা সেনা শাসন জনগণ মানবে না, একেবারেই মানবে না। একটা জিনিস মনে রাখবেন, জামাত, বিএনপি, এনসিপি যত দলই আছে তারা প্রত্যেকে এখন বিভাজিত, কিন্তু হাসিনা দেশে ঢুকবে এটা যদি একবার প্রকাশ হয় সবাই আবার ঐক্যবদ্ধ হবে। অতএব আমাদের ঐক্যে ফাটল ধরেনি, আমাদের মতবাদে ফাটল ধরেছে, চিন্তা আদর্শের ফাটল ধরেছে। সো আওয়ামী লীগের ভাইদের জন্য বলছি ব্যাগটা গুছান, কিন্তু একটু দেরি করে গুছান। আর বিএনপির ভাইদের বলছি ব্যাগ গুছিয়ে রাখেন। যদি মনে করেন ঐক্যে ফাটল ধরাবেন তাহলে ব্যাগ গুছিয়ে রাখেন, আর যদি মনে করেন যে না আগে আমার দেশ, তাহলে চুপচাপ সহযোগিতা করেন সরকারকে, গঠনমূলক সমালোচনা করেন, যেখানে সরকার ব্যর্থ সেখানে নামেন, কথা বলেন, নিজের পকেটের চিন্তা বাদ দেন। সব রাজনৈতিক দলকে বলছি, জামাত, এনসিপি, বিএনপি সবাইকে বলছি নতুবা ব্যাগ গুছিয়ে রাখেন, ভিসা দ্রুত নেন। ভারতের গণমাধ্যমে কয়েকটা খবর দিয়ে শেষ করবো। ভারতের একাধিক গণমাধ্যম বলছে ওয়াকারুজ্জামান প্রস্তুত, যে কোনো সময় বিদায় নেবে ইউনূস। শেখ হাসিনা দিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনার জন্য প্রস্তুত। ভারতের গণমাধ্যমের শিরোনাম, দিল্লি থেকে বাংলাদেশে যে কোনো সময় ঢুকে পড়বেন শেখ হাসিনা, ওয়াকারুজ্জামান নিরাপত্তায় প্রস্তুত। আবারও কিছু গণমাধ্যম বলছে ইউনূস পদত্যাগ করলেই গ্রেফতার, সেনাবাহিনী এয়ারপোর্ট ঘিরে রেখেছে, দিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে হাসিনা। এই সংবাদগুলো বুঝতে পারছেন? ভারতের গণমাধ্যমের খবরগুলো বুঝতে পারছেন? এই দৃশ্য দেখতে চান আপনারা? সতর্ক হন, সতর্ক হন। আবারও বলছি,
16 বছর যে ভোগান্তিতে ছিলেন, নির্যাতনে ছিলেন, 9 মাসে সেটা ভুলে যায়েন না। একটু 16 বছরের দৃশ্যগুলি কল্পনা করেন, তাহলে সঠিক পথে ফিরে আসতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।